পুরো ক্লাব ডিজে মিউজিকের শব্দে ভরপুর। মিউজিক প্লে করেছেন ফেমাস ডিজে মিউজিশিয়ান আরিয়ান তাজওয়ার। শো শেষে করতালির শব্দে মুখরিত হয় চারপাশ। আরিয়ান সবাইকে বিদায় জানিয়ে স্টেজ থেকে নেমে পড়ে, ভার্সিটি যাবে। তিনি এখনও একজন স্টুডেন্ট, অথচ মিউজিকের সাথেও জড়িয়ে পড়েছেন ওতপ্রোতভাবে। ভার্সিটিতে গাড়ি পৌঁছালেই গাড়ি থেকে নেমে দাঁড়ায় আরিয়ান আর তার গ্যাংয়ের তিনজন, শিহাব, রায়ান আর সুহাস। আরিয়া গাড়ি থেকে নামতেই দৌড়ে ছুটে আসে আনিকা। আরিয়ান আনিকাকে দেখে বেশ বিরক্ত হয়ে বলে, আই নিড ব্রেকআপ। চলে যাও সামনে থেকে, রিলেশনটা এখানেই শেষ। একটা কথাও বলবে না। আউট। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে কেন এমন করছো? আমার ভুলটা কি? এই মেয়ে, বাংলা বোঝো না? আউট। সামনে থেকে সরো। আরিয়ান কথাটা বলেই দাম্ভিকতা নিয়ে আনিকাকে পাশ কাটিয়ে হাঁটা দেয় সামনের দিকে। বাকি তিনজনও তার পিছু নেয়। পেছনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আনিকা। কত কষ্টের পর আরিয়ানের সাথে রিলেশনে গিয়েছিল, আজ সব শেষ হয়ে গেল। আরিয়ান এমনটা যে প্রথম করেছে তা নয়, সে এই নিয়ে ৭৪ জনের সাথে ব্রেকআপ করেছে। তার মতে ভালোবাসা বলতে কিছু হয় না। সে ফ্রেন্ডের সাথে বাজি ধরে ধরে মেয়েদের পটিয়ে কয়েকদিন রিলেশন করেই ব্রেকআপ করে দেয়। এটা তার স্বভাবের রূপ নিয়েছে। ভার্সিটির কিছু মেয়ে আর চোখে, কেউ বা সরাসরি হাঁ করে তাকিয়ে আছে আরিয়ানদের গ্যাংয়ের দিকে। আরিয়ানের গ্যাংয়ের সবাই খুবই সুন্দর, তাই সব মেয়েদের অল টাইম ক্রাশ তারা। আরিয়ান আর তার বন্ধুরা মিলে গিয়ে বসে ক্যান্টিনে। তারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছে। হঠাৎই রায়ান বলে, আরিয়ান দেখ, কি কিউট একটা মেয়ে, পাল্লোকে পটিয়ে দেখা। আরিয়ান মাথা পেছনে ঘুরিয়ে দেখে ফুল ভার্সিটির ইউনিফর্ম পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ফর্সা, তবে ড্রেসের সাদা রংটাও তার গায়ে মানিয়েছে বেশ। আরিয়ান ঘুরে রায়ানের দিকে তাকায়, মুখে তার দুষ্টু হাসি। শিহাব বলে, দোস্ত, ওই মেয়েকে পটাতে পারলে তোকে আমরা 3জন মিলে 2 লাখ দেব, আর না পারলে তুই আমাদের কি দিবি? আরিয়ান বা তার বন্ধুদের কাছে টাকা কোনো ব্যাপারই না। সবাই বাবার টাকা উড়ায় আর নিজেদের যা ইনকাম করে তা তো মসজিদে এতিমখানাতে দিয়ে দেয়। বাজি ধরে এই টাকাটাও একসাথে উড়ায়, নামই বাজি ধরা। আর কিছু মেয়ের জীবন নষ্ট করা। আরিয়ানের মধ্যে বিশেষ কিছু আছে যা যে কোনো মেয়েকেই তার প্রতি আকৃষ্ট করে ফেলে। আরিয়ান তখন হেসে বলে, দেখ, এসব আমার পক্ষে কোনো ব্যাপারই না। তবে এই কিউট মেয়েটার মন ভাঙতে ইচ্ছে করছে না, কিন্তু তোরা যখন বলছিস তাহলে আমি ওকে পটিয়ে ফেলবো। নো প্রবলেম। আরিয়ান বাঁকা হাসি দেয়। তখন মেয়েটা তাদের থেকে একটু দূরে বসে। তার সাথে আরিয়ানের সদ্য ব্রেকআপ হওয়া এক্সও আছে। আনিকা বিমর্ষ চিত্তে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান চোখ ঘুরিয়ে নেয়। আনিকা মেয়েটাকে বলে, আরাফা, তুমি বসো এখানে, আমার ভালো লাগছে না। আরে যাই যাই করছো কেন? আজব তো। না, আসলে আমার মাথা ব্যথা করছে। ও আচ্ছা, তাহলে যাও। আনিকা বাহানা দিয়ে সরে আসে। সেও আগে বহু প্রেম করেছে, কিন্তু এই প্রথম কেউ তাকে ছ্যাঁকা দিল, এটা সে মানতে পারছে না। তার আরও ইচ্ছে ছিল আরিয়ানকে ছ্যাঁকা দিয়ে সবাইকে বলবে, দেখো, তোমাদের ক্রাশকে আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি। কিন্তু হায় কপাল, কে জানতো আরিয়ান তার সাথে এমন করবে। আরাফা বসে বসে অন্য মেয়েগুলোর সঙ্গে কথা বলছে। তাদের কথার মেইন টপিকস কে কার উপর ক্রাশ খেয়েছে আর কার কার বয়ফ্রেন্ড আছে। অর্পিতা তাদের মধ্যে থেকে আরাফাকে বলে, বহুদিন ধরে ডিজে দলের একটা ছেলের ওপর ক্রাশ খেয়ে আসছি। প্রথমে দলের সবার উপর ক্রাশ খেলো, এখন একটাকে পার্মানেন্ট ক্রাশ বানিয়ে নিয়েছি। আরাফা বিস্ময় নিয়ে বলে, ও মাই গড, একসাথে 4 জনের উপর ক্রাশ খেয়েছো? হাউ পসিবল? তখন সবাই বলে, ও একা নয়, ভার্সিটির 98% মেয়েই ওই দলের ওপর ক্রাশ। আরফা বলে, বাকি 2% তাহলে ক্রাশ না খেয়ে বসে আছে কেন? অর্পিতা বলে, আরে ওরা বিবাহিত, তাও কিছু কিছু মেয়ে জামাই থাকতেও ওদের ওপর ক্রাশ খায়। অর্পিতার কথায় হাসির রোল পড়ে যায়। আরাফা বহু কষ্টে হাসি চেপে বলে, আচ্ছা, আমার একটু ওই ক্রাশের দলকে দেখাও, আমি একটু ক্রাশ খাই। সকালে কিছুই খেয়ে আসেনি। অর্পিতা হাসতে হাসতে আরিয়াদের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে,
ওই সেই ক্রাশের দল, তবে ব্লু শার্ট পরা সুয়াস ছেলেটা আমার পার্মানেন্ট ক্রাশ। আর কালো শার্ট পরা সবচেয়ে কিউট ছেলেটা ওদের লিডার আরিয়ান, আর একজন রায়ান, আরেকটা শিয়াব। অর্পিতা খুব ভালোভাবে সবাইকে দেখিয়ে দেয়, নামও বলে দেয়। আরাফা কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ হয়। এগুলো তোমাদের ক্রাশ নাকি ছাইপাশ? এদের চেয়ে আমার ড্রাইভারও হ্যান্ডসাম, সবগুলো ফর্সা কতখানি। আই এম শিওর ওরা সবকটা প্লে বয়। ইমা চোখ গোল গোল করে বলে, কি যাতা বলছিস? আমাদের ক্রাশরা কোনো মেয়েকেই পাত্তা দেয় না, তাদের অ্যাটিটিউড দেখলেই ফিদা হয়ে যায়। এমন একটা ছেলে আসলে আমি সব ভুলে বাসকে ঠুকিয়ে যেতাম। আবারও সবাই হাসাহাসি করে। আরিয়ান বেশ বিরক্ত হয়ে মেয়েগুলোর দিকে তাকায়। এত হাসির কি আছে? একটু পরপরই হাহা হিহি করে হাসাহাসি করছে। আরাফার সাথে তখন চোখাচোখি হয় আরিয়ানের। আরিয়ান সুযোগ বুঝে আরাফাকে চোখ টিপ মেরে দেয়, তারপর হেসে সেখান থেকে উঠে যায়। আরাফা হাসি থামিয়ে চোখ গোল গোল করে আরিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। অর্পিতা ধাক্কা দিয়ে বলে, এই এই তুই অন্তত বাদ যা, তুই আমার ক্রাশদের এভাবে চোখ দিয়ে গিলে খাস না প্লিজ। আরাফা বেশ বিরক্ত হয় অর্পিতার কথায়, চোখ পাকিয়ে অর্পিতার দিকে তাকায় সে। অর্পিতা দাঁত কেলিয়ে হেসে বলে, আমি মজা করছিলাম। তুই কি ওদের গায়ে সিল লাগিয়ে দিয়েছিস যে অন্য কেউ ক্রাশ খেতে পারবে না? আর ওই প্লে বয়গুলাকে দেখে আমি আরাফা ক্রাশ খাই না, ওসব ছাইপাশ তোরা খা। ইটস মি তাহিয়াত আরাফা। আরাফা এবার আড্ডা ছেড়ে উঠে যায়। তার ড্রাইভার এসে গেছে তাকে নিতে। আরাফা তার ড্রাইভারের সাথে কথা বলতে বলতে গাড়ির দিকে এগিয়ে যায়। আরিয়ানরা বাহিরেই ছিল। আরাফাকে এভাবে হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলতে দেখে সুহাস বলে, এই এই তোরা দেখ এবার সবাই। আমি আইডিয়া করেছিলাম এই মেয়ের বয়ফ্রেন্ড আছে, এত কিউট মেয়ে, বয়ফ্রেন্ড হ্যান্ডসাম আছে। আহারে আরিয়ান বেচারা, তোর 2 লাখ জলে গেল, বাজি ধরার আগেই হেরে গেলি। তোকে কতবার না করেছি ওদের দুজনের সাথে বাজি ধরে মেয়েদের জীবন নষ্ট করিস না। এবার দেখ ভালোবাসা কি একটা বাজি। আরিয়ান তখন শান্তভাবে আরাফার যাওয়ার দিকে তাকিয়ে জবাব দেয়, ভালোবাসা একটা বাজি। তোর কোনো সমস্যা? শোন, আমি মেয়েদের কখনোই ভালোবাসতে পারবো না। নারী জাতির ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। ভালোবাসার মূল খুঁটি হলো বিশ্বাস। তাই ভালোবাসা আমার কাছে একটা খেলা বা বাজি। আরিয়াদের কথায় হতাশ হয় সুহাস। তার বাকি বন্ধুরা ফাজিল কথা বলছিল যাতে আরিয়ান কোনো এক মেয়ের প্রেমে তো পড়ুক, কিন্তু আরিয়ানের নাকি কারোর প্রতি ফিলিংসই আসে না। আরিয়ান নিজের গাড়িতে উঠে সবাইকে বাই বলে চলে যায়। সুহাস এবার শিহাব আর রায়ানকে উদ্দেশ্য করে বলে, দেখ ওর ফিলিংসটা মেবি মরে গেছে। আসলে এটা হওয়াই সবচেয়ে বিশ্বস্ত নারীর থেকে ধোঁকা ফেলে সবারই বিশ্বাস ভেঙে যায়। আরিয়ান হয়তো একটু বেশিই জেদি, তাই ও যতক্ষণ না চাইবে কাউকে ভালোবাসতে ততক্ষণ তোরা হাজারো বাজি ধরে ওকে কারো প্রেমে ফেলতে পারবি না। তাই এসব বন্ধ কর প্লিজ। আর কাল নতুন অ্যালবাম লঞ্চ হবে, সেটাই প্রকাশ কর। বাই, আমি যাই। সুহাস এবার নিজের গন্তব্যে চলে যায়। শিহাব আর রায়ান একে অপরের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। আরিয়ান কি কখনো কাউকে ভালোবাসবে না, নাকি ভালোবাসাকে সে বাজি হিসেবেই উপভোগ করবে? পরের দিন নতুন অ্যালবাম লঞ্চ করার জন্য আরিয়ান সহ তার বাকি বন্ধুরা উপস্থিত হয় একটা পার্টিতে, কিন্তু তাদের কাজের প্রোডিউসার ব্যস্ততার কারণে তার মেয়েকে পাঠিয়ে দেয় কাজের তদারকি করতে। প্রোডিউসারের মেয়েকে দেখে আরিয়ান সহ তার বাকি বন্ধুরা সবাই যেন বৈদ্যুতিক শক খায়। মেয়েটিও অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে।
মেয়েটার কেউ নয়, ভার্সিটির সেই আরাফা। আরাফা নিজের অবাকের রেশ কাটিয়ে ওঠে মুহূর্তেই। নিজের মুখে গাম্ভীর্য ভাব এনে একটা চেয়ার টেনে বসে। আরিয়ান এখনও আরাফার দিকে তাকিয়ে আছে। আরাফা কালো গ্রাউন্ড পরেছে। গর্জিয়াস লুক দেখে যে কোনো ছেলেই হা করে তাকিয়ে থাকবে। আরাফা গলা খাকারি দিয়ে বলে, আমি তাহিয়াত আরাফা। আপনাদের অ্যালবাম রিলিজের জন্য বাবা আমাকেই পাঠিয়েছে। আরিয়ান আর তার বন্ধুরা চমকে যায় আরাফার কথায়। তারা এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। আরিয়ান কথাটা ঠিকমতো শোনেনি, তাই আরাফাকে জিজ্ঞেস করে। জি জি, কিছু বললেন নাকি? আরাফা বিরক্ত হয়, মুখে বিরক্তির ভাব ফুটিয়ে বলে, আমার নাম তাহিয়াত আরাফা, আর বাবা আজকে ব্যস্ত থাকায় আসতে পারেনি, তাই আপনাদের অ্যালবামের তদারকির জন্য আমাকে পাঠিয়েছে। আরিয়ান মাথা নেড়ে বলে, ও নাইস নেম। আমি আরিয়ান তাজওয়ার। আপনি আরিয়ান বলতে পারেন, আমি মাইন্ড করব না। আর আমার সাথে আমার বন্ধুরা সুহাস, শিহাব আর রাইয়ান। আরিয়ান ওদের তিনজনকে দেখিয়ে নাম বলে। ওরা তিনজনই হাই দেয় আরাফাকে। আরিয়ানের বেশি কথায় আরাফার বিরক্ত লাগছে। এখন সেটা আর প্রকাশ করা যাবে না। অ্যালবাম লঞ্চ করে বাসায় যেতে পারলেই শান্তি। আরাফা মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে ওদের হাইয়ে রিপ্লাই করে। হ্যালো, আপনারা আমার সাথে চলুন, ফলো মি। আরিয়ান নিজে উঠে তার বন্ধুদেরও আসতে বলে। তারাও আরিয়ান আর আরাফার পিছু নেয়। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আরিয়ানরা সফলভাবে তাদের অ্যালবামটি রিলিজ করে দেয়। মাইক্রোফোনে আরাফা আরিয়ানদের বেশ সুনাম করে, কিন্তু সেটা মনের বিপক্ষে গিয়ে। তার কাছে সঙ্গীত মানেই হলো বাদ্যযন্ত্রের শব্দের সাথে গলা মিলিয়ে গান গাওয়া। এসব কম্পিউটার তৈরি করা ডিজে মিউজিক নয়। অনুষ্ঠান শেষ করে আরিয়ান তার এক সহকর্মীর মাধ্যমে আরাফার বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে। সুহাস তখন বলে, মামা, আজকে কিন্তু আরাফাকে পুরোই আগুন সুন্দরী লাগছে। শিহাব বলে, হেই আরিয়ান, মনে আছে তো বাজির কথা? ওকে পটাতে পারলে যেন বয়ফ্রেন্ডকে ছেড়ে তোর সাথে চলে আসে, তারপর কঠিন একটা ছেকা দিয়ে দেয়। মেয়েটা খুব অহংকারী আর সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে কেমন জানি, তবুও সুন্দর তো সুন্দরী। গোলাপে কাঁটা থাকলেও যেমন সেটা সুন্দর, তেমনি আরাফ গম্ভীর অহংকারী হলেও সুন্দর। পটা ওরে তুই আরিয়ান। রায়ান বেশ বিরক্ত হয়ে বলে, ধুর, ও আমাদের কাজের প্রডিউসারের মেয়ে, মাথায় রাখিস কথাটা। আর এসব বাদ দে তোরা। আর আরিয়ান, সব মেয়ে এক না, এটা মনে রাখিস। একজন তোর সাথে বেইমানি করেছে, তাই বলে পুরো নারী জাতিকে দোষ দিতে পারিস না তুই। আরিয়ান হালকা রেগে বলে, আমি যা ইচ্ছে করব, তোর কি? তোরা তো মায়া লাগলে সবগুলোকে বিয়ে করে নে না। নেক্সট টাইম আমার কাজে বাধা দিবি না। রায়ানও কপট রাগ দেখিয়ে বলে। এই বাজি ধরে ধরে আর কত মেয়ের জীবন নষ্ট করবি? আরিয়ান তখন বলে, আমি যখন বাজি ধরেছি তখন পূরণ করবই। আর লুক, আরিয়ান কখনোই বাজিতে হারেনি। রায়ান বাইক নিয়ে চলে যায়। এদের বুঝিয়ে সে পারবে না। সুহাস কিছুক্ষণ ভেবে বলে, দোস্ত আর ভাই, এনি চান্স তুই আরাফার প্রেমে পড়ে গেলেও আমাদের 2 লাখ দিবি? তুই ওকে না পটাতে পারলেও বাজি হারবি, আর প্রেমে পড়লেও বাজি হারবি। জাস্ট ওকে সেকা দিতে পারলেই তুই উইন। আরিয়ান ডাক সংবরণ করে বলে, প্রেম, ভালোবাসা এসব আমার দ্বারা হবে না। আমি মেয়েদের ঘৃণা করি। দেখেছিস যে কটা রিলেশন করেছি, আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচ করিনি। ওদের ওই মায়াবী মুখের আড়ালে লুকিয়ে থাকে হিংস্র, লোভী এক রূপ, যারা টাকার জন্য সব করতে পারে। নিজের স্বামীকে খুন হোক কিংবা সন্তানকে রেখে অন্যের সাথে পালানো। শেষ কথাটা আরিয়ান কটাক্ষ করে বলে। সুহাস আর শিহাব চুপ হয়ে যায়। আরিয়ানের কষ্টটা তারা একটু হলেও বুঝতে পারছে। এখন আরিয়ানকে একা ছেড়ে দেওয়াই ভালো। আরিয়ান তার নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাকি তিনজন চলে গেছে। আরাফা যখন আরিয়ানের গাড়ির পাশ থেকে যাচ্ছিল, আরিয়ান আরাফাকে ডেকে ওঠে। এই ব্ল্যাক ডায়মন্ড। আরাফা আরিয়ানের ডাক শুনে দাঁড়িয়ে পড়ে। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে কেউ নেই। আরিয়ানের দিকে ঘুরে বলে,
আমাকে বলছেন? আরিয়ান মুচকি হেসে বলে। ইয়া, ক্যান আই কল ইউ আরাফা? আরাফা ভ্রু কুঁচকে কিছুক্ষণ ভাবে, তারপর গম্ভীর গলায় বলে, আমাকে সবাই এই নামেই ডাকে। আমি হয়তো 5-10টা নাম নিয়ে চলি না, আমার একটাই নাম। আরিয়ান আবারও মুচকি হাসে, মেয়ের তেজ আছে ভালোই। আরিয়ান বলে, আচ্ছা আরাফা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? অ্যাজ ইউর উইশ। আরাফার খাপছাড়া কথায় আরিয়ানের এবার রাগ লাগে। এমনি মেয়ে হলে 2 মিনিটে পড়তে যায়, আর এ মেয়ে ভাবলেশীনভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আরিয়ান আরাফার সাথে ফ্লার্ট করার জন্য বলে, আরাফা, তুমি খুবই সুন্দর, আর তোমার নামটাও, নামের মতো মানুষটাও ভীষণ মিষ্টি। এই কালো ড্রেসে তোমাকে অপসরীর থেকে কম লাগছে না। আমার ডিজে মিউজিকের ক্লাবে তোমার ইনভিটেশন রইল। আমি জাস্ট তোমার লুকে। আরাফার এবার খুবই বিরক্ত লাগে। আরিয়ানের কথার মাঝপথে থামিয়ে দিয়ে বলে সে, দেখুন, আপনি নিজেকে একজন বড় সঙ্গীত বিশেষজ্ঞ ভাববেন না। সঙ্গীত বানানো যাত্রার কাজ নয়। আর ওই সব ডিজে আমি শুনি না, যত সব ফালতু টাইম ওয়েস্ট। সঙ্গীত কি জানেন? সঙ্গীত হলো নিজস্ব দক্ষতা আর সৃজনশীলতা, এক পারফেক্ট কম্বিনেশন, যেটা কিনা হৃদয় থেকে আসে। আপনারা এসবের কি বুঝবেন? আপনার সঙ্গীতের মতো নয়, যেগুলো কিনা ল্যাপটপে বন্দি বন্দি হয়ে থাকে। আর আপনি যে আমায় ইনভাইট করবেন আর আমি ঢ্যাং ঢ্যাং করে আপনার ক্লাবে হাজির হব, এটা ভুলেও ভাবেন না। আপনি মেয়ে ভাবেন সব মেয়েরাই আপনার জন্য পাগল। এটা একদমই মিথ্যা ধারণা। আপনার ট্যালেন্ট দেখে কেউই আপনার উপর ক্রাশ খায় না। আর আপনি ফ্লার্ট করতেই পছন্দ করেন, তাই মেয়েরা আপনাকে টাইম দেয়। তাছাড়া আপনার ট্যালেন্ট দেখে পছন্দ করে না বলে আপনার লাখ লাখ ফলোয়ার থাকতেও কেন একটা অ্যালবামও হিট হয়নি? আদৌ কি জীবনেও হিট করতে পারবেন? আপনার অ্যালবামগুলো তো 10 ভাগ মানুষও কেনে না। আর আপনি যে প্লে বয়, এটা আমি বুঝে গেছি। সো আমার পেছনে ঘুরে কোনো লাভ হবে না। সো দূরত্ব বজায় রেখে চলবেন, মনে থাকে যেন। আরাফা আরিয়ানকে এতগুলো কথা শুনিয়ে সানগ্লাসটা চোখে ঠেলে দেয়। ইতিমধ্যে তার সেই হ্যান্ডসাম ড্রাইভার এসে পড়ে। আরাফা এবার ড্রাইভারের কাছে তার বাবার কথা জিজ্ঞেস করতে করতে গিয়ে গাড়িতে বসে। গাড়ি ধুলো উড়িয়ে চলে যায় আরিয়ানের সামনে থেকে। আরিয়ানের রাগে মুখ লাল হয়ে গেছে। একটা মেয়ে, শেষ পর্যন্ত একটা মেয়ে কিনা তাকে অপমান করে গেল, এত সাহস! আরিয়ান রাগে হাত মুষ্টিবদ্ধ করছে বারবার, কপালে আঙ্গুল ঘষে রাগ নিবারণের চেষ্টা করছে। শেষমেশ রেগে হাত মুষ্টিবদ্ধ করে গাড়ির সাইডের গ্লাসে ঘুষি দেয়। শক্ত হাতের ঘুষিতে মুহূর্তেই কাজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আরিয়ান হাত কেটে যায় অনেকটা। হাজারো রাগ আর অপমান মাথায় নিয়ে আরিয়ান গাড়িতে উঠে বসে। সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে থাকে। আজ বড় উন্মাদ লাগছে তাকে। কখনোই কোনো মেয়ে তাকে এভাবে কথা শোনায়নি, আর আজ এই মেয়েটা যা করলো, এর জন্য ওকে মাসুল দিতেই হবে। আরিয়ানের রাগ কিছুতেই কমছে না। এই মেয়ের মাঝে এত কিসের অহংকার, এত কিসের দেমাগ? আই প্রমিস আরাফা, আমি যদি আমাকে তোর আসক্তিতে পরিণত না করেছি, আমার নামও আরিয়ান নয়। বড্ড ভুল করেছিস তুই। ভুল নয়, অন্যায় করেছিস। আরিয়ান, অন্যায়ের শাস্তি তোকে দিবেই। তুই একদিন আমার কাছে পাত্তা পাওয়ার জন্য ছটফট করবি। হালকা বাতাস বইছে, বাতাসে চুলগুলো উড়ছে আরিয়ানের। জায়গাটা নির্জন প্রশান্তিময়, জায়গাটা খুব প্রিয় তার। যখনই মন খারাপ হয় এখানে এসেই ঘাঁটি দেয় ছোটবেলা থেকেই। কিন্তু ছোটবেলার সেই খুশিটা আর নেই। আজ বড় হয়ে গেছে, নিজে একাই চলতে পারি। হঠাৎই মনে পড়ে 1 সপ্তাহ ধরে পাখি দুইটার খোঁজ খবর নেওয়া হয়নি। নিশ্চয়ই অভিমান করেছে। কালকে সকাল হলেই সারপ্রাইজ দিব ওদের। সকালের মিষ্টি আলোর এক ফালি এসে পড়ল মিহির উপর। মিহি তবুও ঘুমে মগ্ন। একটা সুন্দর স্বপ্ন দেখছে সে আর ভাইয়াকে নিয়ে। কিন্তু স্বপ্নের মধ্যে এলো এক নারী। তারপর মিহি হকচকিয়ে ঘুম থেকে উঠল। শরীর আস্তে আস্তে ঘামতে শুরু করেছে। সব সময় কেন এমন হয়?
ভাইয়াকে দেখতে নিলেই কেন ওই মহিলা এসে পড়ে? মিহির হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে ধড়ফড় করছে। পাশে থাকা ছোট মাহির দিকে চোখ পড়ে তার। বুকটা আরও ভারী হয়ে আসে। ভাইয়া আমাকে না দেখতে আসুক, মাহিকেও দেখতে আসছে না। ভাইয়া আমাকে ভুলে গেছে। সে তার ভাইয়াকে অনেক মিস করছে। ভাইয়া কতদিন তার কাছে আসে না, ভাবতেই কান্না পাচ্ছে। আজ শুক্রবার, ছুটির দিন, চাইলে তো আজ আসতেই পারে, তা নয় সারা দিন মিউজিক ক্লাব আর বন্ধুদের নিয়ে পড়ে থাকে। টেবিলের পাশ থেকে মিহি এক গ্লাস পানি একটানে শেষ করলো। বিছানা ছেড়ে উঠে গুটি গুটি পায়ে বেলকনিতে গেল। রেলিংয়ে হাত রেখে সামনে তাকাতেই মনটা ভালো হয়ে গেল। বাগানে কত রকমের ফুল ফুটেছে, তার উপর হালকা হালকা পানির ফোঁটা। সত্যি অসাধারণ লাগছে মিহির কাছে। মিহি মনোযোগ দিয়ে প্রতিটা ফুল দেখছে। আচ্ছা, এই ফুলগুলো তো সুন্দর কেন? এগুলোকে তো জুস বানিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি দেখছিস রে মিহু পাখি? হঠাৎ পাশ থেকে কোনো পুরুষের গলা পেয়ে চমকে উঠল মিহি, কিন্তু প্রকাশ করল না। এমন ভাব ধরল যেন সে জানতো এখানে উনি আসবেই। মিহি মনোযোগ দিয়ে ফুল দেখেই যাচ্ছে। আরিয়ান মিহির গা ঘেঁষে দাঁড়ালো। আমার মিহু পাখি কি অভিমান জমিয়েছে? ভাইয়ের একটা সরিতে কি তার মন গলবে না? সরি মিহু পাখি, অনেকগুলো সরি। মিহি মুখটা কালো করে আরিয়ানের দিকে তাকায়। পানি টলমল করছে, পলক ফেললেই গড়িয়ে পড়বে। আরিয়ানের বুকটা মোচড় দিয়ে ওঠে। মিহি এমন করছে কেন? মিহি আরিয়ানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, জানো ভাইয়া, আমি তোমাকে কত কত মিস করেছি। অনেক দিন স্বপ্নে দেখেছি তুমি আমার একটু ভালোবাসো না। আমার কথা তোমার মনেই থাকে না। আমি একদিন অনেক দূরে হারিয়ে যাব, তখন কাঁদলেও মিহিকে পাবে না, তখন মাইকে দেখে রেখো। আরিয়ান নিজে খুব অনুতপ্ত হয়। মিহির কান্না তার সহ্য হয় না। এই দুই নারীকে সে নিজের চাইতেও বেশি ভালোবাসে। মিহির কান্না আরিয়ানের বুকে ক্ষতের সৃষ্টি করছে। আরিয়ান মিহির মাথায় হাত বুলিয়ে বলে, আমার লক্ষ্মী বোন কাঁদে না। ছি, লোকে কি বলবে বল? একটা ছোট বাবুর মামুনি হয়েও তুই কাঁদছিস? আচ্ছা বল, কি করলে মেহু পাখি একটু হাসবে? মিহি কান্না থামিয়ে বলে, ভাইয়া, তোমার মিহু পাখির এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুমি নিয়ে আসো না প্লিজ। ফ্রিজের গুলো কি শেষ করে ফেলেছিস? মিহি ঠোঁট উল্টে চোখ ছোট ছোট করে বলে, হ্যাঁ, ওগুলো 3 দিন আগে শেষ হয়েছে। আরিয়ান অবাক হয় প্রচুর। কি বলে এই মেয়ে? তুই দাঁড়া, তোকে আজ আমি বেলকনি থেকে ফেলে দেব। আমি ফ্রিজ ভরে রেখেছিলাম আইসক্রিম, আর তুই তা 4 দিনেই শেষ করেছিস। মিহি আরিয়ানের থেকে সরে বলে, বকছো কেন ভাইয়া? না, তোকে তো তুলে এইখান থেকে নিচে ফেলা উচিত। মিহি রেলিং ধরে নিচে তাকায়, তারপর শয়তানি হাসি দিয়ে বলে, এই একতল থেকে নিচে পড়লে নেহাত আমার হাত পাই ভাঙবে, তাতে তো ভালোই হবে। আমার হাত পা ভাঙলে সারাদিন তুমি আমার সেবা করবে আর মাহির ডায়পারও চেঞ্জ করবে। আরিয়ান তীক্ষ্ণ নজর দিয়ে সব কথাগুলো শুনল, কিন্তু শেষের কথাটাই নিজেও হেসে দিল। বাহ মেহু, তোর মাথায় তো শয়তানি বুদ্ধি ভালোই আছে, কিন্তু মাঝে মাঝে গাধি গাধি বিহেভ করিস। মেহু, রুমে চল। মিহি এসে খাটের উপর পা ঝুলিয়ে বসে। আরিয়ান আচমকা মিহির পায়ের উপর মাথা রাখে। মিহি চমকে গেলেও আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ভাইয়ার হয়তো মন খারাপ। আরিয়ান শান্ত গলায় বলে, আমি কি করব মেহু? ভাইয়ের এমন কথায় মিহি চমকায় ভীষণভাবে। ভাইয়া তো কখনোই এমন কথা বলতো না, আজ কি হলো? কি হয়েছে ভাই? মেহু, আমার কি একজনের জন্য সবাইকে ঘৃণা করা উচিত? আর আমি কেন নারীদের সহ্যই করতে পারি না? আমি তো কোনো মেয়েকেই বিশ্বাস করতে পারি না। আমার তো ওদের মন ভেঙে দিতেই ভালো লাগে, কিন্তু কেন জানি অনুতাপ হচ্ছে। আমি তো এমন ছিলাম না কখনোই। আমার চোখে হাজারো স্বপ্ন ছিল, তোদের নিয়ে একসাথে বাঁচার বুক ভরা আশা ছিল, কিন্তু উনি আমাদের গুড়িয়ে দিয়েছে। আমার সব স্বপ্ন আশা উনি নষ্ট করে দিয়েছে। আমি বাঁচতে চাই আমার স্বপ্ন নিয়ে, তোদের নিয়ে। মিহি ভাইয়ের প্রতিটা কথা মন দিয়ে শোনে, তারপর বলে, দেখো ভাইয়া, সবাই কি একরকম? তাহলে আমিও তো মেয়ে, আমার কি বিশ্বাস করো না? ভালোবাসে না? সবাই কিন্তু একরকম হয় না।
আর ওই মহিলা যা করেছে তা কি সবাই করবে? উনি তো নিজের স্বার্থের লোভে এমন করেছে। কিন্তু তোমাকে আমি আগেও বারবার বলেছি, রিলেশন করলে একটাই করো, তাকে ভালোবেসে আঁকড়ে ধরো। কিন্তু তুমি তোমার ওই শয়তান বন্ধুগুলোর সাথে বাজি ধরে এসব করো। কি লাভ পাও ভাইয়া? কোনো এক সময় দেখবি কারো মায়ায় ভীষণভাবে আটকে যাবে, তখন ওই মেয়েগুলোর অভিশাপ লাগবে। অযথাই কারো মন ভাঙার ভালো কাজ নয়। ওরা তো আর তোমার কোনো ক্ষতি করেনি ভাইয়া, তাই বলছি কি যে বিয়ে করে নাও। তারপর একটা ভাবি পাবো আমি। আর তোমার স্বপ্নগুলো ফোকাস দাও, ইনশাআল্লাহ আমার ভাই পারবে। দুজনের কথোপকথনের বিচ্ছেদ ঘটায় ছোট মাহি। ঘুম থেকে উঠে পাশে আম্মুকে না দেখে সে কেঁদে দেয়। আরিয়ান ছোট মাহিকে কোলে নেয়। থেমে যায় তার কান্না। পিটপিট করে তাকায় মাহি। আধো আধো কণ্ঠে ডেকে ওঠে, মাম্মা। আরিয়ান হেসে দেয়। মিহিকে বলে, কিরে মেহু পাখি, মাহি পাখি দেখছি, ডাকতে পারে, বললি না তো? তুমি তো আমাদের খোঁজই নাওনি। আরিয়ানের ফোনটা বেজে ওঠে। মাহিকে মিহির কাছে দিয়ে ফোন রিসিভ করে। ওপাশের কথা মাহি শোনেনি। আরিয়ান বলে, আচ্ছা স্যার, আমি আসছি। আরিয়ান কলটা কেটে মিহির দিকে তাকায়। মিহি মন খারাপ করে বলে, চলে যাবা ভাইয়া? হ্যাঁ রে বোন, যেতে ইচ্ছে করছে না, কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে। আমি সময় পেলে বিকেলে আসব, না হয় কালকে। তুই রাগ করিস না। আরিয়ান মিহিকে দুটো চুমু দিয়ে বেরিয়ে পড়ে। কল করেছে তার প্রডিউসার, মানে আরাফার বাবা। আরিয়ানের মোটেও ইচ্ছে নেই ওই অহংকারী মেয়ের সামনে যাওয়ার, কিন্তু ভাগ্য সেখানেই টেনে নেয় বারবার। গন্তব্য আসতে সময় লাগেনি। বাইক ছুটিয়ে তাড়াতাড়ি চলে এসেছে। দরজায় কলিং বেল দিল আরিয়ান। আরাফা টিভি দেখছিল। ড্রয়িং রুমে এসে একা, তাই অগত্যা নিজেরই গিয়ে দরজা খুলতে হলো। আরিয়ানকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এই ছেলে এত সাসরা কেন? বাসায় এসে গেছে। একে তো পিটিয়ে উগান্ডা পাঠানো উচিত। আরিয়ান আরাফার পাশ কাটিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাড়িতে ঢুকে গেল। আরাফা সাহস দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এই ছেলের এত সাহস এলো কই থেকে? আমার বাড়িতে আমি সামনে থাকা সত্ত্বেও না বলে ঢুকে পড়লো। আজ তোকে আমি উচিত শিক্ষা দিব। আরিয়ান সোফায় বসে বসে ফোন টিপছে। আরাফা যেই কিছু বলতে যাবে তার আগেই তার বাবা এসে বলে, আরিয়ান এসে গেছে। আরিয়ান দাঁড়িয়ে পড়ে। কিউট একটা হাসি দিয়ে বলে, জি আঙ্কেল। কখন এলো? এই তো 2 মিনিট। আরাফার বাবা আরাফার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকায়। আরাফা বুঝে গেছে এই খবিশ লোকটাকে বাবাই ডেকেছে। আরাফার বাবা সৈকত সাহেব তাকে বলেন, আমি তোমাকে ডাকবো তো আরু, তা না করে এখানে দাঁড়িয়েছিলে। যাও, দুটো কফি দিতে বলো। বাবার থেকে হালকা ধমক খেয়ে আরাফার রাগে গা জ্বলছে। এই শয়তান ছেলেটার জন্য বাবা তাকে বকলো। আরাফা আরিয়ানের দিকে চোখ কটমট করে তাকায়। আরিয়ান কিউট একটা হাসি দেয় আবারও। আরাফার বাবা সোফায় বসতে বসতে বলেন, আরাফ দাঁড়িয়ে না থেকে সার্ভেন্টকে বলো কফি দিতে। আরাফা কিছু একটা ভেবে শয়তানি হাসি দেয়। দৌড়ে কিচেনের দিকে চলে যায়। সৈকত সাহেব বুঝতে পারলো না মেয়ের দৌড় দেওয়ার কারণ। আজকালকার ছেলেমেয়েদের বোঝা বড় দায়। সৈকত সাহেব আরিয়ানের দিকে তাকায়, তারপর বলে, আরিয়ান, তুমি কি রাগ করেছো? আরিয়ান প্রশ্ন করে, কেন রাগ করব কেন? আপনি তো এমন কিছুই করেননি যার জন্য আমি রাগ করব। আসলে তোমার সব অ্যালবাম আমি রিলিজ করেছি, কিন্তু সেদিন আরাফের মায়ের মৃত্যুর বার্ষিকী ছিল, তো তাই আরাফকে তোমার কাজের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আরাফ সব ঠিকঠাক করেছে কিনা তার জন্যই মনটা খচখচ করছে। আর তুমি রেগে আছো নাকি এই জন্য? আরিয়ান ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে, আপনি আমার বাবার মতো, আর বাবাদের উপরে সন্তানরা রাগ করে থাকতে পারে না। আর আপনার মেয়ে সবটা ভালোভাবেই হ্যান্ডেল করেছে। আমি তার কাজে সন্তুষ্ট। সৈকত সাহেব সোফায় হালান দিলেন, যেন বড় একটা বোঝা মাথা থেকে নেমে গেছে। তিনি এই অ্যালবামটা নিয়ে একটু চিহ্নিত ছিলেন। আরাফা 2 কাপ কফি করে নিয়ে আসে। হাসি হাসি মুখে একটা আরিয়ানের দিকে দেয় আর একটা তার বাবার দিকে রাখে। সৈকত সাহেব চোখ বন্ধ করে আছেন। আরাফা দৌড়ে ট্রেটা রেখে আসে, তারপর তার বাবাকে ডাকে, বাবাই কফি এনেছি।
সৈকত সাহেব চোখ মেলে তাকায়, সোজা হয়ে বসে। আরাফা খুশিতে গদগদ হয়ে বলে, বাবা কফিটা আমি বানিয়েছি। সৈকত সাহেব নিজের কফির কাপটা হাতে নেয়, আরেকটা আরিয়ানকে দেয়। সৈকত সাহেব স্বাভাবিকভাবেই বলে, এত পাকনামি করার কিছুই ছিল না। সার্ভেন্টকে বললে বানিয়ে দিত। আর করেছো যখন, তখন ভালো কাজ করেছো। মেয়ে মানুষের সব কাজ শেখা উচিত। এত খুশিতে নাচানাচি করার কিছুই দেখছি না আমি। আরাফার মুখটা কালো হয়ে যায়। কই একটু প্রশংসা করবে তা নয়, জ্ঞান দিচ্ছে। আরাফার অবস্থা দেখে আরিয়ানের প্রচুর হাসি পেলেও সে নিজেকে সামলে নিয়েছে। আরাফা তবুও খাম্বার মতো দাঁড়িয়ে আছে। সে মোক্ষম সময়টার জন্য অপেক্ষা করছে। আরিয়ান কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে। আরিয়ান প্রশংসা করে বলে, দারুণ টেস্ট হয়েছে কফিটার। আরিয়ান আরেকটা চুমুক দেয় কফিতে। আরাফার কিছুই বোধগম্য হলো না। আরিয়ান স্বাভাবিক কি করে? সে কি নাটকের মতো খারাপ খাবার খেয়েও ভালো বলার অভিনয় করছে? কিন্তু পাশ থেকে সৈকত সাহেব চেঁচিয়ে ওঠে, ছি আরাফ, এটা কি বানিয়েছো? অখাদ্য বানিয়েছো কেন? যেটা করতে পারতে না সেটা কেন করতে যাও? ছি, এত লবণ কেউ দেয়? আর ঝাল কেন লাগছে কফিতে? কি কেউ মরিচ দেয়? তুমি কি কফি বানিয়েছো? আরাফা কাঁদো কাঁদো চোখে একবার বাবার দিকে তাকায়, আরেকবার আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান মুচকি হাসছে। আরাফার রাগে আরও বেড়ে যায়, কিন্তু একটা মিথ্যা বলে দেয় সে। আসলে বাবাই, আমি না নতুন একটা কফির রেসিপি দেখেছিলাম, তাই ওটা তোমার জন্য করেছি। কিন্তু আরিয়ান ভাইকে স্বাভাবিক কফি করে দিয়েছি। বাবা আমি বুঝতে পারিনি যে তোমারটা এমন হবে। আমি ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু মাঝপথে আরাফাকে থামিয়ে দিয়ে বলে তার বাবা, হ্যাঁ, অতিচালকের গলায় দড়ি। বেশি পাকনামি করো, তাই না? কে বলেছিল স্পেশাল কপি করতে? যাও এখান থেকে, মুখের টেস্টটাই বিগড়ে দিলে। আরাফার বাবা মাঝে মাঝে আরাফা ভুল করলে বকাঝকা করেন। তার মধ্যে শাসন না করলে ছেলেমেয়েরা উশৃঙ্খল হয়ে পড়ে। আরাফা মন খারাপ করে এক দৌড়ে সিঁড়িতে ধূপধাপ পা ফেলে উপরে চলে যায়। আরিয়ান এক পলক সেদিকে চেয়ে ভাবতে থাকে। কিছুক্ষণ আগে আরাফা যখন কফি দিয়ে ট্রেটা কিচেনে রাখতে গেল, আরিয়ান কাপে দুটো এক্সচেঞ্জ করে নেয়। আরাফা ওই অখাদ্য কফি আরিয়ানের জন্য বানিয়েছিল, কিন্তু আরিয়ান চালাকি করে বেঁচে গেছে এখন। আর দুষ্টুমি করতে গিয়ে আরাফার শাস্তিটাও মন্দ হয়নি। আরিয়ান গলা খাকারি দিয়ে বলে, আঙ্কেল, আজকের মতো আসি। সৈকত সাহেব উদ্বিগ্ন হয়ে বলেন, সে কি, তুমি প্রথম আমার বাড়িতে এসেছো? না খেয়ে চলে যাবে? না না আঙ্কেল, অন্য একদিন খাবো। আজ আমার একটু কাজ আছে। এমনিতেই দেরি হয়ে গেছে খুব। আমি আসি। আল্লাহ হাফেজ। এসো তবে। আরিয়ান চটপট উঠে কেটে পড়ে। বাপরে বাপ, নিজের মেয়েকেই যা শাসন করে। আর যদি জানে আমি তার মেয়ের সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছি, আমায় তাহলে জ্যান্ত পুঁতে ফেলবে। আরিয়ান বেরিয়ে যাচ্ছে আরাফাদের গেট থেকে। উপর থেকে আরাফা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আরিয়ানের জন্যই বাবা বকেছে, ওকে তো সে নাস্তানাবুদ করবেই। আরিয়ান বাইক স্টার্ট দেয়। পথিমধ্যে থেকে আইসক্রিম, ফুচকা আর 2 প্যাকেট বিরিয়ানি কিনে নেয়। মিহি বসে আছে মাহিকে নিয়ে। মেয়েটা একটুও খেতে চাইছে না, বারবার মা মা করছে। মিহি এবার বিরক্তি নিয়ে বলে, মেরি মা একটু খা, তোর মামা কাছে গেছে, আসবে তো বলেছে। বারবার আমায় কেন বিরক্ত করছিস? তুই তোর বাবার মতোই হচ্ছিস একদম, আমাকে জ্বালিয়ে শেষ করলি। ছোট মাহি কি বুঝলো তা মিহি জানে না, তবে আধো আধো কণ্ঠে বলে উঠল। মিহির হাতটা থেমে গেল। শান্ত চোখে মেয়ের দিকে তাকালো। আপনা আপনি পানিতে চোখ দুটো ভরে আসছে। এই ডাকটা যে শুনবে তো আর এখানে নেই। কত প্রফুল্ল ছিল সে। আজ মেয়ে ঠিকই ডেকেছে, কিন্তু সাড়া দেয়নি কেউ। মাহি চুপচাপ সবটুকু সুজি খেয়ে নেয়। এরপর মিহি ওকে কোলে করে নিয়ে নিচে নামে। দুপুর 2টা বাজে। রান্নাসহ সকল কাজ করে ঘুমিয়ে গেছে সার্ভেন্ট। ওই মেয়েটার অসময়ে ঘুমোনো তার বোধগম্য হয় না। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে সব সময়। আনাচে কানাচে কত শত স্মৃতি।
আবার সেই রক্ত, আর রক্তের কথা মনে পড়ে মিহির। মাথা থেকে যতই ছাড়তে চায় ততই জেঁকে বসে চিন্তাটা। কলিং বেলের আওয়াজে মিহি ভাবনা থেকে বের হয়। মাহি কোলেই ঘুমিয়ে গেছে। মিহি গিয়ে এক হাতে দরজা খোলে। সামনে আরিয়ান দাঁড়িয়ে আছে, ঘামে শার্ট ভিজে একাকার। দুপুরেই এই রোদে যে তার ভাই বাইক চালিয়ে এসেছে তা বেশ বুঝতে পারছে। চোখ যায় আরিয়ানের হাতের দিকে, হাতে খাবার অনেক। আরিয়ান ক্লান্ত হেসে বলে, কিরে বাচ্চার মা, ঢুকতে দিবি নাকি দাঁড় করিয়ে রাখবি? আইসক্রিম গলে যাচ্ছে তো। মিহি টু শব্দটি না করে সরে দাঁড়ায়। আরিয়ান তাড়াতাড়ি খাবারগুলো টেবিলে রাখে, আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখে তাৎক্ষণিক। এরপর মাহিকে নিয়ে দোলনায় রেখে আসে, মিহিকে টেনে নিজের পাশে বসায়। হাসির ছলে আরিয়ান বলে, কিরে পেতনি, মুখে খই ফুটছে না কেন? আরিয়ান বিরিয়ানি থেকে এক লোকমা মিহির মুখের সামনে ধরে জিজ্ঞেস করে। মিহির মুখে চাপা কষ্টের ছাপ। মিহি কান্না চেপে বলে, ভাইয়া, ও আমার মাহি আজকে বাবা ডেকেছে। আরিয়ানের হাতটা নেমে গেল প্লেটের ওপর। মিহির দিকে তাকিয়ে ব্যথাতুর হেসে বলে, সবই আমাদের কপাল, আমরা কাউকে বেঁধে রাখতে জানি না, আর না কেউ আমাদের আঁকড়ে ধরে। আরিয়ান মিহিকে খাইয়ে দেয়। এইটুকু মেয়েটার জীবনেও কত কষ্ট। জীবনটা নাটকীয়, কোনো মঞ্চ কষ্টের সীমানা নেই যে। আরিয়ান নিজেও খাওয়া শেষ করে। কল দিয়ে কাকে যেন আসতে বলে। প্রায় আধা ঘন্টা পর কলিং বেল বেজে ওঠে। মিহি গিয়ে দরজা খুলে দেয়। এখানে তো আরিয়ানের 3 বন্ধু শিহাব, রায়ান আর সুহাস। তারা মিহির সাথে কুশল বিনিময় করে উঠে বসে। আরিয়ান মাহিকে নিয়ে নিচে নেমে আসে, মাহিকে মিহির কাছে দিয়ে দেয়। 3 জনেই দাঁড়িয়ে আছে। আরিয়ান আচমকা সুহাস আর শিহাবের গালে থাপ্পড় লাগায়। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে যায়। চারিদিকে পিনপত নীরবতা। আরিয়ান রেগে আছে প্রচুর। মিহি দুটো শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করে, ভাইয়া, ওদের মালি কেন? আরিয়ান চোখ ঘুরিয়ে একবার মিহির দিকে তাকায়, তারপর নিজে সোফায় বসে পড়ে। রায়ান, সুহাস, শিহাব আর মিহিকেও ইশারায় বসতে বলে। মিহি গিয়ে মাহিকে সার্ভেন্টের কাছে রেখে আসে আর তাকে রুম থেকে বেরোতে নিষেধ করে। মিহি এসে আরিয়ানের পাশে বসে। তাদের সামনে সুহাস, শিহাব আর রায়ান। কেউই বুঝতে পারছে না আরিয়ান কেন এমন করলো। একটু ভয় আর জড়তা নিয়ে মিহি আবারও বলে, ভাই বল, ওদের দুজনকে মারলি কেন? হ্যাঁ বল, ওদের মারলি অথচ আমি ছেড়ে দিলি, এটা কেমন কথা? বল আগে কি হয়েছে। রায়ানের কথা শুনে আরিয়ান বলে, কেন, চর খাওয়ার খুব শখ হয়েছে বুঝি? সামনে আয়, তোর কোনো শখই অপূর্ণ রাখিনি আমি। আরিয়ানের এ কথাতেও শান্ত হয় না কেউই। রায়ান ও মিহি চেপে ধরে আরিয়ানের আসল কথা জানার জন্য। আরিয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, সোজা হয়ে বসে, সুহাস আর শিহাবের দিকে পূর্ণ দৃষ্টি দেয়। তারপর ধীর গলায় বলে, তোরা তো আমার বন্ধু, তাই না? 3 জনেই তখন মাথা দোলায়। আরিয়ান তখন রায়ানের দিকে তাকিয়ে বলে, আমি নেশা করলে তুই কি করবি রায়ান? রায়ান চটপট উত্তর দেয়, থাপড়িয়ে তোর সব দাঁত খুলে ফেলবো। এমনিতেই তোর এই মেয়েদের সাথে ফ্ল্যাটিং আমার পছন্দ নয়। তোকে কোনো মেয়ের মন ভেঙে পৈশাচিক আনন্দ পেতে যখন দেখি, বিশ্বাস কর আমার তখন তোকে গুলি করে মারতে মন চাই। কিন্তু তোদের এই 3 শয়তানের জন্য কিছু বলি না, বাট তুই নেশা করবি এটা আমি মানবো না। আরিয়ান এবার দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায়। শিহাব আর সুহাস মাথা নিচু করে আছে। আরিয়ান এইবার বলে, নেশা করেছে এটাও ধর মানলাম, বাট একটা অ্যাক্সিডেন্ট করলো, তারপর লোকটাকে হাসপাতালে না নিয়ে উল্টো গাড়ি ঘুরিয়ে চলে গেল। এমন মানুষকে কি করা উচিত? রায়ান সরু চোখে শিহাব আর সুহাসের দিকে তাকায়। তাদের প্রাণ ভয়েই শেষ। রায়ানের বুঝতে বাকি থাকে না কি হয়েছে। মিহিও এতক্ষণ সব বুঝে গেছে। শিহাব বলে, দোস্ত, কসম আর জীবনেও খাবো না। সুহাসও তাল মিলিয়ে বলে, হ্যাঁ কসম। আর কালকে হুশ ছিল না, তাই লোকটাকে রেখেই চলে গেছি। আরিয়ান রাগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা কেন হুঁশে থাকবা? লোকটা তার স্ত্রীকে নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ওখানে নেমেই গাড়ি খুঁজছিল। তোমাদের
গাড়ি থামাতে বলছিল, কিন্তু তোমরা ওনাকে মেরেই দিতে যাচ্ছিলে। আসলেই গ্রেট। তোদের আমি গাড়ি ঘোরাতে দেখি। ওই লোকটার ওয়াইফ চিৎকার করছিল তখন, কিন্তু জায়গাটায় এত ঘন বসতি নেই, কেউ আসেনি। তোমাদের গাড়ি ঘোরাতে দেখে আমি গাড়ির নাম্বারটা পড়ি, কিন্তু যখন দেখি তোমরা, তখন আমার সত্যি তোমাদের দুজনকে খুন করতে ইচ্ছা হয়েছিল। কি করে পারলে এমন গর্হিত কাজ করতে? আমি যদি ওখানে গিয়ে ওনাদের হাসপাতালে না নিতাম, তাহলে হয়তো সব শেষই হয়ে যেত। ভাগ্য ভালো মারাত্মক আঘাত লাগেনি, না হলে তোদের নামে আমি নিজেই কেস ঠুকে দিতাম। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া লোকটার সাথে বাবার চেহারার অনেক মিল ছিল। তোদের নিজের বন্ধু ভাবতেও লজ্জা লাগছে। শিহাব আর সুহাস নিচু করেই আছে তাদের মাথা। কিছু বলার নেই তাদের। কালকে খুব বড় অন্যায় হয়ে গেছে। রায়ান আগুন চোখে তাকিয়ে আছে ওদের দিকে। ভাবতেও পারছে না এমন কাজ ওর বন্ধুরা করেছে। মিহি বলে, দেখ ভাই, যা ভাগ্যে ছিল হয়েছে। ওদের আশা মতো দোলাই করে দিস, তাহলে আর এমন কাজ করবে না। এখন ঠান্ডা হও প্লিজ। আরিয়ান কিছু না বলে সবার সামনে থেকে গটগট করে চলে যায়। মিহি দৌড়ে গেলেও পারে না আটকাতে। আরিয়ান বাইকে করে চলে যায়। পেছনে তিনজনও বেরিয়ে আসে। মিহি ওদের উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আপনাদের ক্ষমা করবে কিনা জানি না, তবে আপনারা খুব জঘন্য একটা কাজ করেছেন। সবাই নির্বাক হয়ে বেরিয়ে আসে। মুখে কথা বলার মতো কিছুই নেই। পরের দিন আরিয়ান ভার্সিটিতে যায়। সুহাস আর শিহাবকে এড়িয়ে শুধু রায়ানের সাথেই টুকটাক কথা বলে। আর কিছু মেয়ে ফুসুর ফুসুর করছে এদের কি হয়েছে। প্রতিদিন চারজন একসাথে থাকলেও আজকে আলাদা কেন? আরিয়ান ক্লাসে চলে যায়। আরাফার পাশে সিট খালি ছিল। আরিয়ান সেই দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎই আরাফার পাশে একটা ছেলে বসে পড়ে। ছেলেটাকে দেখে আরিয়ানের মেজাজ গরম হয়ে যায়। ছেলেটা আরিয়ানের দিকে চেয়ে বাঁকা হাসে। আরিয়ান রাগে গজগজ করতে করতে অন্য সিটে গিয়ে বসে। যাকে সহ্য হয় না তার মুখটাই আজ দেখতে হলো। আরিয়ান দেখলো আরাফা হেসে হেসে তার পাশের অনিক নামক ছেলেটার সাথে কথা বলছে। আরিয়ানের প্রচুর রাগ হয়। মেয়েটা ওই দিন কত বড় বড় কথা বলল, আর আজকে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকটা ছেলের সাথে দাঁত কেলিয়ে কথা বলছে। ঢং যত সব। আরিয়ান একটা ক্লাস করেই বের হয়ে আসে। ভালো লাগছে না কিছু, ভেতরটা অস্থির অস্থির লাগছে। কোনো ঝড় আসার আগাম বার্তায় মনটা বারবার কুগাইছে। আরিয়ানের পিঠে এসে কেউ হাত রাখে। পেছন ঘুরে অনিককে দেখে ছিটকে সরে যায় সে। অনিক আবারও হাসে। হেসে হেসেই বলে, আগে এইভাবে হাত রাখলে কতই না খুশি হতি, আর এখন সিটকে সরে যাচ্ছিস। আরিয়ান রেগে বলে, কোনো বেইমান বা বিশ্বাসঘাতকের ছোঁয়ায় আমার খুশি হওয়া মানায় না। এখন তো তুই বিশ্বাসঘাতকতা করেছিস, কত মেয়ের মন নিয়ে খেলছিস, নিজেই তাদের সাথে বেইমানি করেছিস। তার বেলা আমার এই পরিবর্তনের পিছনে তোর একটা বিরাট অবদান আছে, সেটা ভুলে যাবি না। আরিয়ান অনিককে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায়। অনিক সেদিকে তাকিয়ে হাসতে থাকে। হঠাৎই পাশ থেকে একটা মেয়ে বলে, এই ছেলে হাসলে তো তোমার সেই কিউট লাগে। অনেক হাসি থামিয়ে সেই মেয়েটার দিকে তাকায়। দেখতে শুনতে ভালো, তবে স্যাঁচড়া লাগছে তার। পাশ কাটিয়ে অনেক চলে যেতে নিলেই আনিকা মানে আরিয়ানের কয়দিন আগের ব্রেকআপ করা এক্স অনিকের রাস্তা আটকে ধরে। অনিকের গাল দুটো টেনে আনিকা বলে, হাউ সুইট, তোমার অনেক কিউট। তোমার নাম কি? অনিকের প্রচুর রাগ লাগছে। একটা মেয়ে এমন স্যাঁচড়ামি করতে পারে জানা ছিল না। মেয়েটাকে এখন পদ্মা নদীতে চুবাতে মন চাইছে তার। অনিক রেগে বলে, কোন ধরনের অসভ্যতা এটা? বলা নেই কওয়া নেই, এসেই গাল টানাটানি, এখন আবার পথ আটকানো। কোনো ম্যানার নেই আপনার, পথ ছাড়ুন। আনিকা পথ না ছেড়ে আবারও বলে, বলো তোমার নাম কি? অনিকের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাছে টাইপ। এখন পাগলের পাল্লায় পড়ল সে। আনিকাকে ভুলভাল বুঝিয়ে অনিক ক্যান্টিনের দিকে যায়। আরাফা একা একা বসে আছে। অনিক যায় তার সাথে ভাব জমাতে। এদিকে আরিয়ান আর রায়ান কথা বলছে। যাই হোক, লাস্ট বাজি ওকে, এরপর আর করব না। আসলে ওই আরাফার অহংকার চূর্ণ করব। এত দেমাগ আসে কই থেকে আমাকে কথা শোনানো, আর আজ অনেকের গায়ে পড়ে পড়ে কথা বলছে। এই মেয়েগুলো সব এমনই।
রায়ান আরিয়ানের কথায় বিরক্ত হয়ে বলে, দেখ তুই আর ফ্ল্যাটিং করবি না, এটা শুনে খুশি হয়েছি, কিন্তু আরাফাকে কি ছেড়ে দেওয়া যায় না? তোর এত দরদ কেন? আরে না, এমনি। আমি কখনোই হারিনি, আর না হারবো। আরিয়ান বাইকে চলে যায়। আজ মাহিকে দেখতে যাবে। বাচ্চাটা বাবা ডাক শিখে গেছে, কিন্তু বাবাকেই কাছে পাচ্ছে না। আরিয়ান গিয়ে নিজের কাছের এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ঢোকে বাড়িতে, আবার দরজাটা লাগিয়ে দেয়। আরিয়ান এদিক ওদিক মাহিকে খুঁজছে। কিরে ভাই, চোরের মতো করছিস কেন তুই? আরিয়ান হকচকিয়ে দাঁড়িয়ে যায়। ধরা পড়ে গেল। মিহি হেসে বলে, তুই যে এসেছিস আমি ওপাশের বেগুনি থেকে দেখেছি। আরিয়ান কিছু বলতে যাবে, তার আগে কলিং বেল বেজে ওঠে। মিহি নামতে নামতে বলে, দেখ তো ভাইয়া কে এসেছে। আরিয়ান দরজা খুলতে গিয়ে কিন্তু সামনে দাঁড়ানো মানুষ দেখে থমকে যায়। সামনের মানুষও অবাক হয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ানের মাথায় ঢুকছে না, এরা এখানে কি করছে। আরিয়ান ইতস্ত করে জিজ্ঞেস করে, আপনারা এখানে কি আমায় খুঁজতে এসেছেন? দেখুন, হাসপাতালে পৌঁছে দিয়েছি, তাই এত কষ্ট করে আমায় খুঁজতে গেলেন কেন? মিহিও নেমে আসে ততক্ষণে। ভদ্রলোকটি তখন বলে, আরে না ইয়ং ম্যান, তোমায় খুঁজতে আসিনি, এটা তো আমাদের বাড়ি, তাই এসেছি। তুমি এখানে কি করছো? আরিয়ান আর মিহির মাথায় বাজ ভেঙে পড়ে। ওটা ওনাদের বাড়ি? কি বলছে এসব? পাগল নাকি ওনারা? মিহি বলে, দেখুন আঙ্কেল আন্টি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এটা আমার বাবা শফিক তাজওয়ারের বাড়ি, আর এখন আমাদের বাড়ি। মহিলাটি মৃদু হেসে বলে, আমাদের তো আগেও ঢুকতে দাও ভিতরে, এভাবে দাঁড় করিয়ে রাখবে? মিহি জিভ কেটে বলে, সরি আন্টি, আপনার এসে ভেতরে বসুন। রাহেলা কই তুমি? মেহমানদের জন্য নাস্তা নিয়ে এসো। আর মাহি, বাবুকে দিয়ে যাও তো এদিকে। রাহেলা হলো মিহির সার্ভেন্টের নাম। সে মাহিকে নিয়ে আসলে আরিয়ান তাকে কোলে নেয়। সবাই সোফায় বসে। আরিয়ান ঠান্ডা মাথায় বলে, এবার বলুন আন্টি, আপনারা কাকে খুঁজতে এসেছে? এটা আপনাদের বাড়ি হলো কিভাবে? ভদ্রলোকটি তখন বলে, দেখো তোমরা কারা আমি ঠিক চিনতে পারছি না, তবে আমি হলাম শহীদ তাজওয়ার, আর উনি শায়লা রহমান, আমার ওয়াইফ। এই বাড়িটা আমাদের একার নয়, আমি এ বাড়ির বড় ছেলে, আর শফিক হলো আমার ছোট ভাই। শফিকের বউ সাদিয়া। আজ থেকে বহু বছর আগে এ বাড়ি ছেড়ে আমরা বিদেশে পাড়ি জমিয়েছিলাম। উদ্দেশ্য ছিল আমার রোগ নির্ণয় করা। আমি হার্টের পেশেন্ট ছিলাম। হার্টের রিং বসানো জরুরি হয়ে পড়ে, কিন্তু এদেশের ডাক্তার দিয়ে চিকিৎসার ভরসা পাচ্ছিলাম না। তাই চিকিৎসা করানোর জন্য একমাত্র ছেলে আরিয়ানকে রেখে যাই নিজের ছোট ভাইয়ের কাছে। তাদের তখন সন্তান ছিল না। অতি আনন্দের সাথে আমার ছোট ভাইও তার বউ গ্রহণ করে নেয় আমার সন্তানকে। কিন্তু এই যে শায়লা, ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। ওর এক কথা, ছেলেকে রেখে কেন যাব, ছেলেকে নিয়েই যাব। কিন্তু ভাই আর সাদিয়া অনেক বুঝিয়ে রাজি করায় শায়লাকে। তখন আরিয়ান 1 বছরের শিশু। যাওয়ার দিন এয়ারপোর্টে কত পাগলামি করছে শায়লা। কতক্ষণ আরিয়ানের কাছে আসে তো কতক্ষণ বসে বসে কাঁদে। এরপর চলে গেলাম। যাওয়ার সময় বড় কষ্ট হচ্ছিল। নিজের সন্তানকে রেখে দূরে থাকা অনেক কষ্টের। বিদেশে প্রতিটা দিন দুর্বিষহ লাগতো। ওখানেই থাকার সিদ্ধান্ত নেই আমি। এতে শায়লা অনেক রাগ করেছিল। ছেলেকে রেখে এখানে কেন থাকবো? আমি বলেছিলাম ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমাদের পরে ভালো জব হয়ে গেলে প্রতি মাসে টাকা পাঠাতাম ভাইয়ের কাছে ছেলের জন্য। কিন্তু একটিবারও ছেলেকে দেখায়নি সে। শুনেছিলাম আরিয়ান নাকি তাকে বাবা ডাকতো, তারপর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার ছেলেকেই দেখাচ্ছে না। নিজের ছেলে নিজের ছেলের করছে, কিন্তু টাকা পাঠাতাম ব্যাংকে প্রতি মাসে। ভাইয়ের বা ছেলের আর কোনো খোঁজ পাইনি। নিজেকে বুঝিয়েছিলাম ছেলে ভালো আছে। হঠাৎই সবাইকে দেখার ইচ্ছে জাগলো। নিজের ছেলেটাকে দেখতে ইচ্ছে হলো। ছুটে এলাম বাংলাদেশে, কিন্তু পথিমধ্যে অ্যাক্সিডেন্টের শিকার হই। এরপর তুমি হাসপাতালে নিলে, সুস্থ হয়ে চলে এলাম নিজের বাড়িতে। তো শফিক কই? আর আমার আরিয়ান, সাদিয়া, ওরা কই? শাহিদ সাহেবের কথাগুলোতে শায়লা ছাড়া আরিয়ান আর মিহি স্তব্ধ হয়ে আছে। মিহির মনে একটা কথায় ঘুরপাক খাচ্ছে, আরিয়ান তাহলে
আর তার আপন ভাই নয়, তবুও ছোটবেলা থেকে তাকে এভাবে আগলে রেখে বড় করেছে। এ তো যে এই ভাইয়াকে জ্বালিয়েছে, কত যেই ভাইয়াকে জ্বালিয়েছে রাতে আইসক্রিম ফুচকা খাওয়ার জন্য। প্রেগনেন্সির দিনগুলো আরিয়ান তার সমস্ত কথা শুনেছে। আজ আরিয়ান কষ্ট পাচ্ছে, নিজেরও কষ্ট হচ্ছে খুব। এই ভাইটার কষ্ট তার সহ্য হয় না। বাবা মা থাকতেও আদর পেল না। ছোটবেলা থেকেই কিছু ভ্রান্ত ধারণা নিয়ে বড় হলো, মেয়েদের ঘৃণা করে। কত কত মেয়ের হৃদয় ভাঙলো, আর তার হৃদয়টা তো আজ ভীষণভাবে ভেঙে গেছে। আরিয়ান মূর্তির ন্যায় আজ বাঘিন। কি বলবে বা কি করা উচিত কিছুই তার মস্তিষ্কে নেই। শুধু মনে হচ্ছে ছোটবেলা থেকে তাহলে যাদের মা বাবা ডেকে এসেছে তারা তার মা বাবা নয়, চাচা চাচি, আর মিহু তার আপন বোন নয়। সামনের মানুষ দুটোই তার জন্মদাতা জন্মদাত্রী। কথাটা মানতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, জীবনটা এমন কেন হলো? জীবনটাকে নাটকের চেয়েও নাটকীয় মনে হচ্ছে। সব কিছু মিথ্যা দ্বারা বেষ্টিত। এত নাটকীয় না হলে কি খুব বেশি ক্ষতি হতো? না পেল বাবা মায়ের ভালোবাসা। ছোটবেলা থেকে মা বলে ডেকে আসা মানুষটিও হারিয়ে গেল। বাবার একা মানুষটাই ফাঁকি দিল। এত এত তেতো সত্যের মাঝে নিজেকে বড় মিথ্যা লাগছে। নিছক তুচ্ছ কিছু ঘটনা আজও মনের গভীর থেকে গভীরতার ক্ষতের সৃষ্টি করছে। এই নাটকীয়তার শেষ কোথায়? সামনের মানুষগুলো উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে, তাদের চোখেও হাজারো প্রশ্নের মেলা। আরিয়ানের হুঁশ হয়, নিজেকে সামলে অতি কষ্টে বলে, আপনারা বসুন। আরিয়ান মাহিকে কোলে নিয়ে মিহির হাত টেনে নিয়ে উপরে উঠে পড়ে। রাহেলা নাস্তা নিয়ে দেয় শহীদ আর শায়লাকে। তারা কিছুই বুঝতে পারছে না ছেলেটার হলো কি। কথায় উত্তর না দিয়েই গেল। তার ছেলেটাও হয়তো এত বড় হয়ে গেছে। আরিয়ান মিহিকে নিয়ে দরজা বন্ধ করে, মাহিকে দোলনায় শুয়ে দেয়। আরিয়ানের চোখ লাল হয়ে গেছে, হয়তো কান্না আটকানোর চেষ্টা করছে। মিহি অনেক কষ্টে বলে, ভাইয়া তুই এতিম নারী, আমি এতিম। দেখ না, তোর মা বাবা সব আছে ভাইয়া, সব আছে। তুই কিন্তু আমার ভাই। মিহি বোন, শান্ত হ তুই। আমি এখানে আর থাকতে পারছি না। তুই ওনাদের বাবা মায়ের সম্পর্কে কিছুই বলবি না। যা বলার আমিই বলবো। ওনাদের কথা জিজ্ঞেস করলে বলবি ঘুরতে গিয়েছে। আমি যাচ্ছি, ওনাদের নিয়ে থাক তুই। আরিয়ান মিহিকে কিছু বলার সুযোগ না দিয়েই তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নেমে যায়। শহীদকে উদ্দেশ্য করে বলে, আমি আরিয়ান, হুশ। তারপর আর দাঁড়ায়নি, গিয়ে নিজের বাইক স্টার্ট করে সে। শহীদ আর শায়লা বাখিন হয়ে গেছে। এটাই তাদের ছেলে, সেই ছোট ছেলেটা। শায়লা হুহু করে ওঠে। শহীদ নির্বাক তাকিয়ে আছে। রাত 10টা। আরিয়ান গিয়ে বাইক থামায় আরাফাদের বাড়ির সামনে। কিছুই ভালো লাগছে না, কেন জানি মনে হচ্ছে আরাফা মন ভালো করে দিতে পারবে। মনের এই সব অযৌক্তিক কথাকেই আজ ভীষণভাবে পাত্তা দিতে ইচ্ছে হলো। আরাফাদের বাড়ির দেয়াল বেশি উঁচু নয়। আরিয়ান বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢোকে। আরাফার রুমে লাইট জ্বলছে। আরিয়ান আরাফার অবয়ব দেখে ওর রুম চিনতে পারে। আশেপাশে খুঁজতেই একটা মই পেয়ে যায়। ভাগ্য ভালো, মইটা আরাফার বেলকনিতে লাগিয়ে উঠে পড়ে। বেলকনি শব্দ পেয়ে আরাফা ভয় পায়, কারণ তার বাবা আর বোন ঘুমিয়ে পড়েছে। এখন চোর আসলে কি করবে সে? ফলের ছুরিটা হাতে নিয়ে বেলকনিতে এগিয়ে যায় সে। আরিয়ান হাত ঝাড়ছে, দেয়াল টপকাতে গিয়ে হাত কেটে গেছে। বেলকনির লাইট জ্বলে ওঠে। আরিয়ান সামনে তাকাতেই আরাফাকে দেখে। আরাফা যেই চিৎকার দিবে তখনই তার মুখ চেপে ধরে আরিয়ান। কানের কাছে মুখ নিয়ে বলে, ডোন্ট টক। আরাফা কেঁপে ওঠে আরিয়ানের কথায়। এত কাছে একটা ছেলে কখনোই আসেনি। হার্ট দ্রুত গতিতে ছুটতে থাকে। এই ছেলেকে এখন পিটিয়ে উগান্ডা পাঠানো উচিত। কত বড় সাহস আমার ঘরে এসে আমাকেই বলে ডন্ট টক। একবার ছাড় আমায়, তোকে দেখাচ্ছি লুচুগিরি করতে এসছিস এই রাতে আমার বাসায়। ঝিরে ঝিরে বাতাস বইছে। আরিয়ানের চুলগুলো উড়ছে বড্ড এলোমেলোভাবে। চোখ দুটো আজ দাপটের জায়গায় বড্ড কাতর, যেন শান্তির একটু আভাস পেলেই মিয়ে যাবে। ছোট ছানার মতো আদর চাইবে। আরাফা নিজেকে শক্ত করে কাট কাট গলায় বলল, কি চাই? হ্যাঁ, কোন সাহসে আমার বাসায় এই রাতে এসছেন? আপনার কমন সেন্স নাই? নিজেকে কি ভাবেন আমি কি অন্য 10টা মেয়ের মতো যে আপনি আসবেন, লুচুগিরি করবেন আর চলে যাবেন? আমি আরাফা, অন্য 10টা মেয়ের সাথে আমায় মেলাতে আসবেন না। যদি ভাবেন আপনি এসছেন আর আমি ধেই ধেই করে নাচতে নাচতে গলা
জড়িয়ে ধরবো তাহলে ইউ আর রং মিস্টার আরিয়ান। এক্ষুনি চলে যাবেন বাসা থেকে। কোনো লেম এক্সকিউজ আমি শুনছি না। গট ইট? আরিয়ানের আজকে এমনিতেই মন খারাপ, কই একটু আসলো মন ভালো করতে, আর এই মেয়ে নিজেদের ইগো নিয়ে পড়ে আছে। ভাবছে কি আমি তার সুযোগ নিব? আমার এত খারাপ দিন আসেনি। নিজের দুঃখগুলো মনে মনে আবার আওড়ালো আরিয়ান। কাতর চোখে আরাফার দিকে চাইল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এক্ষুনি চলে যাব। আমি থাকতে আসিনি, আসলে আমার ভালো লাগছিল না। আরিয়ানের কাতর কণ্ঠ শুনে আরাফা তার দিকে পূর্ণ দৃষ্টি দিল। চোখ দুটো তো আজ অহংকার নেই, আছে একরাশ দুঃখ। কেউ নাকে কষ্ট দিল, আর উনি তো ব্রেকআপের কষ্টে পাগল হবে এই টাইপের ছেলেও না। এত কাতর কেন কণ্ঠ? তবুও একটা ছেলেকে এত রাতে কিছুই থাকতে দেওয়া যাবে না। প্লিজ চলে যান, আব্বু দেখলে সমস্যা হয়ে যাবে, আমায় বকবে। চলে যান। যাবই তো, কে থাকতে চায়? মনটা ভালো ছিল না, মনে হলো তোমায় দেখলে ভালো লাগবে, তাই এলাম। তুমি থাকো। আরাফা নিজের রুমে চলে গেল। এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। সারা দিন চিল করা মানুষটার আজ নাকি মন ভালো নেই। যত সব লেম এক্সকিউজ। নিশ্চয়ই ফ্লার্টিং করতে এসেছিল। মিহির ভালোই লাগছে। তার ভাইটা আর এতিম নয়। মাহি সবে ঘুমিয়েছে। আরিয়ান যাওয়ার পরেই তার মা কান্না করতে করতে শেষ। ছেলে কি তবে তাকে ঘৃণা করে? মিহি তাদের একা ছেড়ে দিয়েছে। বাড়ির একটা রুম তালা মারাই থাকতো, সেটাই আরিয়ানের বাবা মার। কিন্তু আজ আর গোছানো হয়নি, তাই আরিয়ান যে রুমটায় আগে থাকতো সেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে। মিহি গিয়ে উকি দিল, দরজা খোলাই আছে। তবুও দুবার নক করলো। ভেতর থেকে শায়লার কণ্ঠস্বর এলো, ভেতরে এসো। মিহি রুমে ঢুকলো। এই রুমটায় আবার কতবার পর মানুষ এলো। আরিয়ান যাওয়ার পরেই মিহি প্রতিদিন এই রুমটা গুছিয়ে রাখে, নিজের একাকী সময়গুলো কাটায়, অপেক্ষা করে মৃত্যুর জন্য। মিসেস শায়লা রহমানের চেহারায় এখনও বয়সের ছাপ নেই। তাকে দেখলে মনেই হবে না আরিয়ানের মতো একটা ছেলে আছে। চেহারায় অন্যরকম ভাব। বিদেশে থেকেই হয়তো চেহারার সৌন্দর্যটা হারায়নি। শায়লা রহমান চোখ বুজে আছেন। পাশেই মিহির জেঠু মানে শহীদ নিজেও কপালে হাত ঠেকিয়ে বসে আছে। মিহি তার উপস্থিতি বোঝাতে গলা খাকারি দিল। মিসেস শায়লা চোখ খুলে তাকালো। মিহিকে দেখে একটু হেসে জিজ্ঞেস করলো, মা, তোমার নাম কি? মিহিও হালকা হেসে বলল, আমার নাম মেহেরিন মিহির চৌধুরী। শায়লাকে বেশ চিহ্নিত দেখা গেল। তিনি কিছু জিজ্ঞেস করতে চাইছেন কিন্তু পারছেন না, ভয়ে না সংশয়। মিহি ঠোঁট ভিজিয়ে অভয় দিয়ে বলল, আপনি যদি কিছু বলতে চান তাহলে বলুন। আপনি আমার মায়ের মতন, এত শঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, বলুন আপনি। শায়লা অভয় পেলেন। মেয়েটাকে তার বেশ ভালো লাগলো। তিনি মিষ্টি হেসে বলল, তুমি আর আরিয়ান বিয়ে করেছো কত বছর? আরিয়ান তার বাচ্চাটাকে খুব ভালোবাসে। শায়লা রহমানের এমন আজব প্রশ্নে মিহি বোকা বনে গেল। হাসা উচিত নাকি আরিয়ান আমার ভাই এই কথাটা বলে চিল্লিয়ে ওনার কান ফাটানো উচিত? আরিয়ানের বাবা এবার চোখ খুলল। বিরক্ত হয়ে শায়লার দিকে তাকালো। এটা কেমন ধরনের প্রশ্ন? যদি ওরা স্বামী স্ত্রী না হয় তখন? তিনি মিহির অবাক হওয়া মুখটার দিকে তাকিয়ে শায়লাকে রাগোৎস্বরে ধমক দিলেন, এই, তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা কেমন প্রশ্ন? মাথার সব তার বিদেশে গিয়ে ছিঁড়ে ফেলেছ? শহীদ মিহির দিকে তাকিয়ে গলা নরম করে বলল, মা, হারিয়ান তোমার কি হয়? তোমাদের সম্পর্কটা কি? মিহির শহীদের প্রশ্ন পছন্দ হলো। মুখে হাসি টেনে বলল, জেঠুমণি, আমি তোমার ছোট ভাইয়ের মেয়ে। আর জন্ম থেকে আরিয়ান আমাকে নিজের আপন বোন, আর আমি তাকে নিজের আপন ভাই বলে জেনে এসেছি। শায়লা বেগম পুরো থ হয়ে গেলেন। ওরা ভাই বোন, আর নিজে মনে মনে কতই না উদ্ভট চিন্তাভাবনা করেছিলেন। শহীদ নড়ে সড়ে বলল, সাদিয়া আর শফিক কোথায়? তুমি শ্বশুর বাড়ি থেকে কি বেড়াতে এসেছ? মিহি একদম চুপচাপ হয়ে যায়। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কি দেবে এর উত্তর? ভাগ্যের নির্মম পরিহাস বলে বর্ণনা করবে, নাকি মানুষগুলোর ধোঁকা প্রাণহানির কথাগুলো শোনাবে? আরিয়ান বারবার এসব বিষয়ে কথা বলতে না করে গেছে। সময় হলে সেই জানাবে। মিহি এই মুহূর্তে খুব করে চাইছে ভাইয়া আসুক। খুব কান্না পাচ্ছে, কান্নারা গলায় দলা পাকিয়ে আসছে। মিহি ঢোক
গিলে নিজেকে শান্ত করে বলল, ভাইয়া আপনাদের সময় মতো এই প্রশ্নের উত্তর দেব। মাফ চাই জেঠিমা জেঠিমণি, আমি আসি। মাহি উঠে যায় যদি। আপনাদের কিছু লাগলে আমাকে বলবেন, পাশের রুমেই আছে আর নিচে রাহেল আছে। মিহি ওনাদের কিছু বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে আসে। নিজের রুমে গিয়ে বিছানায় উবু হয়ে কান্না করতে থাকে। এই প্রশ্ন যতবার শুনেছে, কেঁদে বালিশ ভিজিয়েছে। 2 দিন 3 দিন রুম থেকে বেরোনো বন্ধ করেছে মাহিকে খাওয়ানো ছাড়া। কেন বারবার অতীত সামনে আসতে চায়? খুব করে লুকিয়ে রেখেছি। কেন বারবার মানুষদের টেনে হিস্টে সামনে আনবে? তারা কি বোঝে না কষ্ট হয় খুব? পরের দিন আরাফা বান্ধবীদের সাথে বসে বসে ভার্সিটিতে আড্ডা দিচ্ছে। আরিয়ান এসে তাদের আড্ডায় ঢুকে পড়ে। তার সাথে এসেছে সুহাস, শিহাব আর রায়ানও। রায়ান আসতে চায়নি, তাকে টেনে নিয়ে এসেছে সুহাস আর শিহাব। আরিয়ান আসার পরেই ওরা মরা কান্না জুড়ে দিয়ে ক্ষমা চেয়েছে। আরিয়ানেরও বন্ধুদের সান্নিধ্যটা দরকার, তাই সব ভুলে মাফ করে দিয়েছে। আরিয়ান আর তার বন্ধুদের দেখে অর্পিতা চমকে আরাফাকে নেড়ে বলে,